जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা আবার সকলের সামনে এসে পৌঁছেছি স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের কথা শুনব বলে। তো স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ তো আমরা আগের বারে দেখলাম যে তিনি একটি রিলিফ সেন্টারে গিয়েই তার সংঘের সঙ্গে যোগ সাধনা হয় করিমগঞ্জের। তারপর তিনি শিলং আশ্রমে জয়েন করলেন। শিলং আশ্রমে জয়েন করলেন, সেখানে ছিলেন স্বামী সৌম্যানন্দজি মহারাজ। সৌম্যানন্দজি মহারাজ তিনি রাজা মহারাজের মন্ত্র দীক্ষিত ছিলেন। তিনি খুব ভালো তবলা বাজাতে পারতেন, পাখোয়াজ ভালো বাজাতে পারতেন এবং গান করতে পারতেন। সৌম্যানন্দজি মহারাজ সম্বন্ধে একটু দু এক কথা বলি। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ যখন সিলেটে ছিলেন ইন্দ্রদয়াল ভট্টাচার্য হয়ে, সেই সময় তাঁর একটা যুবকদের টিম ছিল। সেই তারা খুব অনেক কাজ করেছেন স্বামীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে। তখন একটি মুচিদের পাড়া ছিল, তারা ভীষণ দরিদ্র। তো তাদের সেখানে তাদের পড়াশোনা শেখানো, তাদের কাজ শেখানো ইত্যাদি সব তখন করিয়েছিলেন। বেশ কিছুজন ছেলে তার সঙ্গে ছিলেন। তো তাদের মধ্যেই বেশিরভাগই পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে সাধু হয়ে যান। তা তাদের ওই টিমের মধ্যে স্বামী সৌম্যানন্দজি মহারাজ ছিলেন। তা উনি ভালো গাইতেন এবং বাজনাও বাজাতেন। শিলংয়ে উনি মহন্ত হয়েছিলেন। যখন প্রমেয়ানন্দজি মহারাজ যখন ওখানে জয়েন করেন, তখন তিনি সেখানকার হেড মহন্ত। খুব রুটিন লাইফ ছিল তার, আর এত সুন্দর বাজাতেন যে অনেক বড় বড় শিল্পীরাও এসে তার সঙ্গে তালিম নিতে চাইতেন। যাই হোক, এই রামগোপাল মহারাজ স্বামী প্রমেয়ানন্দজি উনিও সৌম্যানন্দজি মহারাজের কাছে বাজনা শিখেছিলেন। তা যখন উনি বেলুড় মঠে এলেন, বেলুড় মঠেতেও তো আরতির সময় পাখোয়াজ বাজানো হয়। তো উনি পাখোয়াজ শিখেছেন। তো একটি লাল রঙের বেশ বড় পাখোয়াজ এখানে নিয়ে এসেছিলেন, যে এখানে একটু অভ্যাস করবেন, মন্দিরেও বাজাবেন। তখন তো ব্রহ্মচারী, তা নিয়ে এসেছিলেন। তো মহারাজ যখন শিলং থেকে এখানে এলেন, তারপর প্রথম দিকটায় অফিসে হেডকোয়ার্টার্স অফিসে একটু কাজ করতেন, যেমন বলা হয়েছিল ওনাকে। তখন হেডকোয়ার্টার্স বিল্ডিংটা ছিল আমাদের যে বর্তমান বড় মন্দির, ঠিক মন্দিরের সামনাসামনি যে বাড়িটি, ওই বাড়িটিতেই ছিল হেডকোয়ার্টার্স অফিস। সেখানেতেই জেনারেল সেক্রেটারি মহারাজ বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজেরা ওইখানে বসতেন। তো ওই বাড়িতেই মহারাজও তখন একটু কাজ করতেন। তারপর একদিন মহারাজকে ডাকা হলো। মহারাজ আমাদের গল্প বলতেন এরকম, যে এরকম আমাকে ডাকলেন। দিয়ে তখন প্রভু মহারাজ হচ্ছেন জেনারেল সেক্রেটারি। তা প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ উনি ডাকলেন, ডেকে বললেন যে দেখো, তুমি কি সাইকেল চালাতে পারো? রামগোপাল মহারাজ বললেন, হ্যাঁ মহারাজ পারি। তুমি ইংরেজিও একটু বলতে পারো, লিখতে পারো? বললো, হ্যাঁ মহারাজ একটু পারি। বেশ, টাইপ মেশিনে টাইপ তো করতেই পারো, সে তো আমরা দেখেইছি। তুমি দিল্লি যাবে, মানে দিল্লিতে ওনার পোস্টিং হলো। তুমি দিল্লি আশ্রমে যাবে, ওদের ওখানে একজন এমন দরকার যে কিনা সাইকেল চালাতে পারে আর একটু ইংরাজি জানে। তখনকার দিনে এরকম ভাব, সাইকেলে তখন তো গাড়ি ঘোড়া নেই তেমন আমাদের,
কত জায়গায় যেতে হলে সাইকেলেই যেতে হয়, আর দিল্লির মতন জায়গায় ওখানে তো বাংলা তো চলবে না, সেই জন্য ইংরাজি একটু জানতে হবে। তো মহারাজ জানেন, সেই জন্য মহারাজের পোস্টিং হয়ে গেল। তো কবে যাবেন দিন ঠিক হয়ে গেছে, ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে। তা এবার যেদিনকে যাওয়ার কথা, হ্যাঁ, সেদিন মহারাজকে প্রণাম করতে গেছেন রামগোপাল মহারাজ, প্রভু মহারাজকে। মহারাজ, আমি তো দিল্লি যাচ্ছি, আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন ঠাকুরের কাজ ভালোভাবে করতে পারি বলে প্রণাম করতে গেছেন। তখন প্রভু মহারাজ বলছেন যে তুমি কোথায় যেন যাবে? মহারাজ, দিল্লি যাব। উনি বলেছিলেন আচ্ছা তুমি একটু বসো, আমার সঙ্গে একটু পরে দেখা করো তো। তো মহারাজ একটুখানি পরে আবার যখন ডেকেছেন তারপর গেছেন। তার আগে সেই বড় পাখোয়াজটা নিয়ে এসেছিলেন, সেই পাখোয়াজ তো আর হলো না, এখানে বাজানো হলো না। সেই পাখোয়াজটা মহারাজ দিয়ে দিলেন মন্দিরে, যে মন্দিরে ঠাকুরের কাছে বাজবে, যে বাজাবে দিয়ে দিয়েছেন, যে কাছে রাখেননি। তো দিয়ে এবার পুঁটলি পাল্লা সব রেডি ফেডি হয়ে গেছে, সব বাঁধা ব্যাগপত্র নিয়ে। ব্যাগ মানে কি, কয়েক পিস জামা টামা আছে, জামা কাপড় গামছা এই সবগুলো নিয়ে একটুখানি একটা ব্যাগ। আর তখনকার দিনে ব্যাগও বেশি পাওয়া যেত না, ওই পুঁটলি বেঁধে নিয়েই চলে যেত। তো এখন সব রেডি ফেডি করা হয়ে গেছে। এইবার মহারাজ ডাকলেন, তারপরে গেলেন, গিয়ে বলছে রামগোপাল, তোমাকে দিল্লি আর যেতে হবে না, তুমি এক কাজ করো, তুমি এই হেডকোয়ার্টার্সেই ওইখানে বসবে, আমার সব লেখালেখি যা থাকবে ড্রাফট ট্রাফট করবে, টাইপ করে দেবে, তো এইসব কাজগুলি তুমি করো, তোমাকে দিল্লি যেতে হবে না। তো মহারাজের একটি পোস্টিং হয়েছিল বিদেশে, এই বিদেশে মানে বাইরে, বাংলার বাইরে, তো সেটি যেতে হলো না। তো মহারাজ বলছে সেই যে থেকে গেলাম হেডকোয়ার্টার্সে, ব্যাস সেই থেকে মঠেই রয়ে গেলাম। তারপরে ওই মহারাজের কাজ করতেন, তখন তো কম্পিউটার ছিল না, ওই এরকম বা টাইপ মেশিনে টাইপ করতে হতো। তো মহারাজ কোনো সময় একটা লেখা দিলেন, ডিকটেট করতেন, তিনি লিখে দিলেন, তিনি আবার সেগুলোকে টাইপ করলেন, টাইপ করে মহারাজকে যে ড্রাফট দেখাতে যেতে হতো। মহারাজকে ড্রাফট দেখাতে যেতেন, মহারাজ দেখলেন খুব পারফেকশনিস্ট ছিলেন, তো একদম ঠিক হতে হবে, তা ওই জন্য তিনি দেখে টেকে নিয়ে কিছু কিছু কারেকশান করে দিতেন, তো তুমি এটা ঠিক করে নিয়ে এসো। এখনকার মতো নয় যে যেটুকু জায়গায় গণ্ডগোল সেইটুকু ঠিক করলেই হয়ে যাবে, আবার পুনরায় প্রথম থেকে সব টাইপ করতে হতো। পুরো টাইপ করলেন, আবার করে নিয়ে আবার মহারাজের কাছে গেলেন। মহারাজ আবার খানিকটা দেখলেন, দেখে তার মনে হলো যেন এই সেন্টেন্সটা বোধহয় ঠিক ভালো লাগছে না, এটা এই রকম হলে ভালো হয়। তিনি আবার একটু কারেকশান করে দিলেন, দিয়ে আবার পাঠালেন, উনি আবার নতুন করে প্রথম থেকে সব টাইপ করা হলো। এইভাবে মহারাজ বেশ যতক্ষণ না উনি স্যাটিসফাইড হচ্ছেন ততক্ষণ এরকমভাবে ড্রাফট করে দিতেন, আর মহারাজ টাইপ করতেন। তা মহারাজ বলছেন যে আমরা এরকমভাবে দেখতাম, বাট এই টাইপ করতে করতেই মুখস্থ হয়ে যেত আমার লেখাটা, বারবার করছেন তো মুখস্থ হয়ে যেত। তো এইভাবে তো মহারাজের কাজ করছেন। তারপরে কোনো সময়তে মহারাজ কোনো সাধুদের সম্বন্ধে জানতে চাইতেন, যে এই আচ্ছা ওই সাধু সম্বন্ধে ফাইলটা নিয়ে এসো, তো তখন সঙ্গে সঙ্গে নিয়ে এসে। তা এই যে বারবার এই করতে করতে আমাদের এই রামকৃষ্ণ সংঘের সমস্ত সাধুদের সম্বন্ধে তার পুরো তাদের ডাটা মুখস্থ, কোন সাধু কোন আশ্রমে আছেন, তিনি কবে জয়েন করেছেন, কি কাজ করেন, সমস্ত তার মুখস্থ ছিল। তো আমরা দেখতাম যখন আমরা মহারাজের কাছে এসেছি অনেক পরে, তখনও মহারাজ কোনো সাধুকে বলি, হ্যাঁ ওই তো অমুক, তো হ্যাঁ ও তো অমুক সেন্টারে জয়েনিং করে, ওখান থেকে এখান থেকে এই সমস্ত তার জীবনের সব ঘটনা বলে তিনি বলে দিতেন। আমরা একদিন মহারাজকে জিজ্ঞেস করছি যে মহারাজ আপনি এত মনে রাখেন কী করে, এই কবে এত সাধু তারা এসেছেন, তাদের কথা কী করে এত আপনার মনে আছে? কেউ বলতো বাবা মহারাজের কি মেধা, কি শক্তি, এরকমভাবে এতগুলো কথা, এত
মানে ডাটার সঙ্গে রেখে দেওয়া সহজ কাজ নয়। তো মহারাজ এমনি হাসতে হাসতে বলতেন, দেখো কি এমনি এমনি হয়েছে। তখন মহারাজ একবার নাম করলেই সঙ্গে সঙ্গে সেটাকে খুঁজে নিয়ে গিয়ে মহারাজকে দেখাতে হতো। তো এই যে বারবার বারবার তাদের এই ফাইলপত্র ঘেঁটে ঘেঁটে আমাদের মুখস্থ হয়ে যেত। তোমাদের মতন এখন তো আর কম্পিউটার ছিল না, আর মোবাইলও ছিল না, সেই জন্য আমরা সব ওই নিজের ভিতরেই মেমোরিতেই রাখতে হতো। একবার মহারাজ মুখ খুললেই বুঝতে পেরে যেতাম যে ও মহারাজ এনাকে ডাকছে, না এইটা চাইছেন, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে গিয়ে হাজির করতাম। কোনো জায়গাটা চাইছে সেই জায়গাটা পর্যন্ত নিয়ে গিয়ে তাদের দেখিয়ে দিতে পারতাম। তো এই জন্য সব মুখস্থ হয়ে গিয়েছিল। তো এইভাবে মহারাজ তখন ওই হেডকোয়ার্টার্সই কাজ করছেন। ইতিমধ্যে সব চেঞ্জ হলো। মহারাজ তখন স্বামী প্রমেয়ানন্দজি সন্ন্যাস হয়ে গেছে স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছেই। তো প্রভু মহারাজও প্রেসিডেন্ট হলেন। মহারাজ একদম জেনারেল সেক্রেটারি থেকেই সরাসরি প্রেসিডেন্ট হয়েছেন, মাঝখানে ভাইস প্রেসিডেন্ট আর তিনি হননি, একদম সরাসরি প্রেসিডেন্ট হয়েছেন। তো তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন, সাধারণত প্রেসিডেন্ট মহারাজের কাজের জন্য, তার পার্সোনাল কাজের জন্য একজনকে রাখতে হয়, একজন সাধু থাকেন যিনি তার চিঠিপত্র ইত্যাদি বা অন্যান্য সমস্ত কাজে সাহায্য করবেন। তা তখন প্রভু মহারাজ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজকেই তার সঙ্গে সচিব হিসেবে নিলেন, সেক্রেটারি করে নিলেন। তো প্রমেয়ানন্দজি মহারাজের সঙ্গে গেলেন। তখন প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার এখন যেটি গিরিশ মেমোরিয়াল, স্বামীজির যে সমাধি মন্দির তার ঠিক পাশে, যেটি সামনাসামনি নয় পাশে যেটি গিরিশ মেমোরিয়াল, ওইটি ছিল প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার। মাধবানন্দজি মহারাজের সময় থেকে ওই কোয়ার্টারটি প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার হিসেবেই খ্যাত ছিল। ইদানিং ওটা নতুন প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার পিছনে হয়ে যাওয়াতে এখন ওটি ভাইস প্রেসিডেন্ট মহারাজ থাকেন। তো ওই গিরিশ মেমোরিয়ালেতে মহারাজ চলে গেলেন, ওখানেই আছেন। আর প্রমেয়ানন্দজি তাঁর সচিব। তো প্রভু মহারাজকে কোনো একজন অফিসিয়ালস কেউ কোনো একটা সময়ে বলেছিলেন যে মহারাজ রামকৃষ্ণ মিশন এই সব শুনছি, এখানে এসে দেখছি ইত্যাদি ইত্যাদি, আপনাদের এত কাজ করছেন, এত সোশ্যাল ওয়ার্ক হচ্ছে, কিন্তু দেশের মানুষ তো জানেই না, তাদের তো রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। আচ্ছা, আপনাদের কোনো মেম্বারশিপ বা মানুষজন যুক্ত হওয়ার কোনো পদ্ধতি কিছু নেই? সেই সময় দীক্ষাদি কম হতো, তো তখন খুব কম দীক্ষা হতো। তো মহারাজ বললেন না, আমাদের আছে, তো কেউ ইচ্ছা করলে দীক্ষা নিতে পারে। বলতে আপনারা বাড়াচ্ছেন না কেন? বলছে দেখুন, আমরা তো বিজ্ঞাপন দিয়ে দীক্ষা দিতে পারবো না, ওটি পারবো না। প্রত্যেকটি মানুষ তার নিজের নিজের ভাব অনুযায়ী চলবে, সুতরাং সেখানে আমরা ওইভাবে কখনো বিজ্ঞাপন দিয়ে দীক্ষা আদি এসব আমরা করি না, এটা করতে পারি না, পারবো না। তো না, ঠিক আছে, কিন্তু আমাদের তো জানাতে হবে, প্রচার দরকার। রামকৃষ্ণ মিশনে একটা এত সুন্দর কাজ করছে, ঠাকুর মা স্বামীজি এই স্বামীজির ভাবে অনুপ্রাণিত হয়ে এত জনসেবামূলক কাজ করছে, কিন্তু মানুষজন জানেই না। আমরা নিজেরাই তো ভালোভাবে ঠিক জানি না যে আপনাদের কিছু হেল্প করতে পারি। তো এইসব তখন মহারাজের কানে এটা ঢুকলো। মহারাজ ভাবছেন যে সত্যিই তো স্বামীজির তো কথা এমনি প্রচার আমাদের দরকারও, প্রচার তো করতে হবে। স্বামীজি প্রচারের উপর জোর দিয়েছেন। তা অনেকেই দীক্ষা নিতে চাইলেও সবসময় দীক্ষা তখন পেত না। তো ওইটাকে একটু যদি ঠিক করা যায়, তো স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ তার সচিব, তার সঙ্গে কথা হচ্ছে। প্রমেয়ানন্দজি মহারাজ ছিলেন, তার ব্রাহ্মণ শরীর, পুজো আচার সম্বন্ধেও তার ভালো জ্ঞান আছে। তো প্রমেয়ানন্দজি মহারাজ জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে দীক্ষা দেওয়া হয়, প্রেসিডেন্ট হয়ে দীক্ষা দিতে হবে তো মহারাজকেও, তা মহারাজ জিজ্ঞেস করছেন তো তোমার দীক্ষা কবে কিভাবে দিতে হবে? প্রভু মহারাজ নিজেও, তিনিও ব্রাহ্মণ শরীর। তো যাই হোক, তখন মহারাজ বলছেন যে মহারাজ হ্যাঁ দীক্ষা তো দেওয়া যায়। তা প্রভু মহারাজ দেখো, তোমার ওই
পাঁজিতে যে দীক্ষার দিন লেখা আছে শুধু ওই দিনগুলোতেই দীক্ষা দিতে হবে ওরকম করলে আমি পারবো না, কারণ আমার এদিকে কাজ তো আছে। তখন উনি হেডকোয়ার্টার্সে অনেক কাজ করেন, করতে হয় তাকে, তো এটা করা যাবে না। তা কোথায় দীক্ষা দিতে হবে, কোথায় দীক্ষা দেওয়া যায় না যায় ইত্যাদিগুলো সমস্ত তুমি একটু দেখো দেখি। তারপরে মহারাজ বললেন যে মহারাজ, দীক্ষা সম্বন্ধে এমন বিধান আছে যে গুরু যদি চান যে কাউকে দীক্ষা দেবেন, তাহলে পরে তিনি যে কোনো জায়গায় যখন ইচ্ছা দীক্ষা দিতে পারেন। তার জন্য কোনো এই তিথি বা সময় এসবের কোনো প্রয়োজন নেই। তখন প্রভু মহারাজ শুনে বলেন, আচ্ছা আচ্ছা, গুরু যদি সে তার নিজের বাপের বাড়িতে দীক্ষা দিতে চায়, মানে ঠাকুরের কাছে আছেন তো, বেলুড় মঠ হচ্ছে বাবার বাড়ি, সেখানে ঠাকুর আছেন বাবা, সেখানে যদি দীক্ষা দিতে চায়, বলে হ্যাঁ তাতে কোনো অসুবিধা কিছু নেই, দেওয়া যায়। বেশ, তখন বেলুড় মঠেতে দীক্ষা আস্তে আস্তে শুরু করা হলো। নির্দিষ্ট দুটো দিন ঠিক করা হলো, এই দুটো দিনে যারা দীক্ষা নিতে চাইবেন তারা আবেদন করলে তখন মঞ্জুর হলে তো দীক্ষা পাবে। এইভাবে তখন প্রথম দীক্ষাদি শুরু হলো। মানে অন্য অন্য মহারাজেরা আগে দিয়েছেন, কিন্তু এই মঠে একটা রেগুলার বেসিসে নিয়মিত দীক্ষার শুরু হলো। তারপর প্রভু মহারাজ বিভিন্ন সেন্টারে গেছেন, সেই সব সেন্টারে গিয়ে গিয়ে দীক্ষা দিয়েছেন। তো প্রমেয়ানন্দজি মহারাজ আমাদের কাছে গল্প করতেন, সেই সময় তো সেন্টারগুলো ছিল খুব গরিব। তো মহারাজ বলে দিতেন, বীরেশ্বরানন্দজি মহারাজ বলে দিতেন, দেখো এই আমরা যে যাচ্ছি কোনো সেন্টারের যেন পীড়া না হয়, সমস্ত কিছু নিয়ে যাব, সঙ্গে করে নিয়ে যাবে। তো মহারাজ বলতেন যে আমাদের একটা সেট তৈরি করা ছিল, দিল্লিতে একটা সেট করা ছিল, এরকম ভাব কয়েকটা জায়গাতে সেট ছিল। তা আমরা প্রয়োজন হলে পরে একটা মুড়ির টিনও সঙ্গে করে নিয়ে যেতাম, যাতে আশ্রমের কোনো রকম অসুবিধা না হয়। তার কারণ সেই সময় আশ্রমগুলো ছিল খুবই গরিব সেন্টার, তাদের যা হোক করে চলতো সেই সময়। তা এত বেশি সবাই জানতও না, আর এরকম ভাব ছিল না। তো তাই জন্য ওই সঙ্গে করে সমস্ত মহারাজের জন্য যা যা দরকার বা নিজেদের জন্য যা যা দরকার সব তাদের সঙ্গে সঙ্গেই থাকতো, সেগুলোকে নিয়ে 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 তারা যেতেন। এইভাবে চলতে থাকে। মহারাজের যখন অনেক চিঠিপত্র ভক্তরা এবার দিতে থাকে, দীক্ষা হচ্ছে যখন বাড়ছে, তা মহারাজ তো সচিব, তাকে সব দিক সামলাতে হয়। তো উনি কী করতেন, বলতেন যে আমরা মহারাজের সব চিঠিগুলোকে ভাগ করে করে রেখে দিতাম, ফাইল করে করে রাখা থাকতো, এটা এই ধরনের চিঠি, এটা এই ধরনের চিঠি, এই ধরনের চিঠি রাখা থাকতো, এবং আমরা সব ড্রাফট লিখে আমি রেডি করে রেখে দিতাম। তো ভলেন্টিয়াররা, যেমন বিদ্যা মন্দিরে কিছু ভলেন্টিয়ার ছিল বা এরকম দেওয়া আসতো, তারা এসে সকালবেলা এসেই ফাইল নিয়ে সেগুলো সব টাইপ করে রেডি করে রেখে দিত। তারপর দেখে মহারাজকে দেখিয়ে সেগুলোকে আবার পোস্ট করে দেওয়া হতো। এইভাবে কিছু কিছু ভলেন্টিয়ার ইয়ং ছেলে তারাও এই কাজের সঙ্গে যুক্ত হতে শুরু করলো। এইভাবে চলছে। একটা সময় এমন গেছে, যেহেতু তাদের রুটিন লাইফ এবং প্রত্যেক দিন কাজ, একেবারে এমন কাজ, প্রত্যেক দিনের কাজ শেষ না করে তিনি ঘুমোতে যাবেন না। পরবর্তীকালে আমাদেরকেও বলতেন, কাজ ফেলে রেখে দিয়ে তোমরা ঘুমাও কি করে? প্রত্যেক দিনের কাজটা পরিষ্কার শেষ করে তবে তিনি শুতে যেতেন। তা অনেক সময়তেই কী হতো, ভালো ঘুম হতো না, অনেক দেরি হয়ে গেল বা মনের মধ্যে একটা রয়ে গেল, এইটা করতে হলো, করা হলো না কো, ইত্যাদি সব ভেবে ভেবে মনের মধ্যে একটা চলত। তখন তিনি একটু অসুস্থ হয়ে পড়লেন এক সময়। তারপর কয়েকদিনের জন্য রেস্ট নিতে হলো, ডাক্তার দেখানো হলো, গোলপার্কে কদিন রেস্ট নিলেন, তারপর দিয়ে আবার ঠিক হলো শরীর। তারপর থেকে প্রভু মহারাজ ওনাকে আর রাত্রে ডিস্টার্ব করতেন না। ডাক্তার বলে দিয়েছিল যে আপনি মহারাজ, মানে প্রমেয়ানন্দজি মহারাজকে ডাক্তার বলে দিয়েছিলেন যে আপনি সন্ধ্যেবেলা রাত্রিরে খাওয়া দাওয়ার পরে আর বেশি বসবেন না, একবারে শুয়ে পড়বেন, তাহলে ঘুমটা এসে যাবে, ওই ঘুমটাই থাকবে, তা নাহলে পরে ভাত ঘুম চলে গেলে আসতে দেরি হয়। তো মহারাজ সেই থেকে ওই রকমই করতেন। প্রভু মহারাজ জানতেন, সেই জন্য মহারাজকে কখনো আর ডাকতেন না রাত্রের দিকে।
মহারাজ খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়তেন, আর একদম ভোরবেলা উঠে উনি মঙ্গল আরতি, জপ, ধ্যান, সব মন্দির প্রণাম, স্নান টান সব কিছু শেষ করে 5টার থেকেই তার অফিস শুরু হয়ে যেত। 5টা থেকে চলতো একদম সেই সন্ধ্যে পর্যন্ত, কোনো রকম আর মাঝখানে কিছু নেই। এরকম তার লাইফ ছিল, এত সুন্দর জীবনযাপন ছিল। প্রত্যেক দিন আমরা দেখতাম 2:45-র সময় উঠে পড়তেন, উঠে জল খেতেন, জল খেয়ে টয়লেটে গেলেন, একবারে সমস্ত টয়লেটের সমস্ত কাজ শেষ, এমনকি স্নান, তারপরে জামা কাপড় কাচা, সমস্ত কিছু কাজ। আর তাকে আর বড় বেশিক্ষণের জন্য বাথরুমে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। সারাদিনে যেখানে যেতে বলবেন সেখানেই যাওয়ার জন্য প্রস্তুত, যা কাজ বলবেন তার জন্য প্রস্তুত, সব কিছু রেডি ফেডি হয়ে ব্যাস উনি 5টার সময় রেডি, 5টা থেকেই অফিস শুরু করে দিতেন। তো এইরকম ভাব ছিল তার রুটিন লাইফ। আর যখন যেটি ঠিক সময়ে, প্রভু মহারাজ তেমন ছিলেন, মহারাজের ওটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তো মহারাজেরও ওইরকমভাবে রুটিন আমরা দেখেছি, এত সুন্দর রুটিন লাইফ। তো এরকমভাবে প্রভু মহারাজের সঙ্গে ছিলেন। তারপর মহারাজ, প্রভু মহারাজের জীবনটাও ছিল এমন, খুব অল্প অল্প জিনিস ব্যবহার করতেন, যেটুকু প্রয়োজন সেটুকুই, আর বেশি জিনিস তিনি রাখতে চাইতেন না। কেউ বললেও তিনি সেটি ব্যবহার করতেন না খুব। তা ওইটি আমাদের প্রমেয়ানন্দজি মহারাজের ক্ষেত্রেও দেখি, যতটুকু দরকার ততটুকু নিজের জন্য রাখা, বাকি যা থাকতেন সাউদের মধ্যে সব বিলিয়ে দিতেন বা কেউকে দিয়ে দিতেন, এরকম দিতেন। এরপরে আমরা পরের দিনকে আবার মহারাজের পরের জীবনটা সম্বন্ধে শুরু করব। আজকে এই পর্যন্তই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।